গতকাল আমি বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ দেখলাম, যেখানে বলা হচ্ছে যে স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ সরকার ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা করছে। এই ধরনের একটা নিউজ তারা করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। আসলে এই বাংলাদেশ সরকারের কেন এই ভারতের উপর নির্ভরশীলতা? হ্যাঁ, যদিও এর আগেও এই কাজটা হয়েছে ভারতে, কিন্তু এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে সরকার ক্ষমতা নিয়েছে এবং যে কারণে আমাদের এই বিষয়টাতে অত্যন্ত সতর্ক হতে হবে, আমি সেই বিষয়টা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দর্শক। প্রথমত হচ্ছে যে এখনো বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয় মিলে ভারত সরকার বা ভারতের কর্তৃপক্ষের কাছে একটা চিঠি দিয়েছে, যদিও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো রিপ্লাই বাংলাদেশ সরকার গ্রহণ করেনি। এর মধ্যে যে বিষয়টা আমাদেরকে একটু উদ্বেগের মধ্যে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত অবশ্যই তার যে বৃহৎ তেল পরিশোধনাগার আছে, এবং এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ যে তেলটা আমদানি করবে বিভিন্ন দেশ থেকে সেটা পরিশোধন হবে ভারতে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার পরিবহনের ব্যয়টাও বহন করবে এবং তার পরিশোধনের যে ব্যয়টা সেটাও তো অবশ্যই বাংলাদেশ সরকারকেই বহন করতে হবে। তবে সেটা নিশ্চয়ই অবশ্যই খুব ব্যয়বহুল, কিন্তু এই ব্যয়বহুলের চেয়েও এই পরিশোধনটা যদি আপনি ভারতের কাছেই রেখে দেন, তাতে করে বাংলাদেশের যে পলিটিক্যাল ফিল্ডটা কন্ট্রোল করতে পারে ভারত, সেটা কিভাবে হয় আমরা একটু দেখি। বাংলাদেশের কেন মানে শোধনাগারটা নেই, রিফাইনারিটা বাংলাদেশে কেন হচ্ছে না? বাংলাদেশে যেটা আছে সেই ইস্টার্ন রিফাইনারি, সেটা দিয়ে মাত্র 10 থেকে 12% তেলকে আমরা কি করতে পারি, শোধন করে নিতে পারি। যদিও এই তৈল শোধনাগার নির্মাণের ব্যাপারে কিছুদিন আগে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা কথা বলছিলেন যে বাংলাদেশের এখন একটা দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণ খুব জরুরি হয়ে পড়েছে। ইয়েস, বাংলাদেশের নিজস্ব তৈল শোধনাগারের ব্যবস্থা থাকতে হবে। আমি কেন বললাম যে এটা পলিটিক্যালি এক ধরনের রিস্কের জায়গায় চলে যেতে পারে সরকার, সেটা হচ্ছে আপনি যে তেলটা আপনি ভারতে শোধন করতেছেন এবং এই পরিশোধনের পরে আবার বাংলাদেশে নিয়ে আসতেছেন, সেটা সত্য, কিন্তু এইটার অন্তরালে ভারত যে জিনিসটা করতে চাইবে সেটা হচ্ছে যে বাংলাদেশের সিকিউরিটি মেজারটা এবং বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডটাকে তারা তাদের কন্ট্রোলে রাখতে চাইবে। সেই সরকারকে, বিশেষ করে যে নতুন সরকার আছে, তাদের যে যদি এনার্জি সিকিউরিটি এনশিওর করতে হয়, এনার্জি সিকিউরিটি তার আপৎকালীন সময় তার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে এই স্বল্প মেয়াদে পরিশোধন করে ভারত থেকে আনার চেয়ে বাংলাদেশের স্থায়ীভাবে যেটা দিয়ে আছে মাত্র 10-12% হয় বললাম, আমাদের একটু বৃহৎ আকারে আরেকটি বড় তৈল শোধনাগারের চিন্তা করতে হবে। যদি এটা ব্যয়বহুল, এটা সত্য, কিন্তু আমাদেরকে দীর্ঘমেয়াদে আমাদের জ্বালানিকে স্থিতিশীল রাখার জন্য, এবং যেহেতু জ্বালানির সাথে আপনার সব কয়টা সেক্টর জড়িত, ব্যবসা জড়িত, বিদ্যুৎ জড়িত, সব কিছুই জড়িত সহজ কথায়, কাজেই এই জ্বালানি খাতটাকে আপনি যদি বিদেশ নির্ভর করে এমনভাবে ওইটাকে মানে আপনি নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে বিপদের সময় বা এই যে এখন ইরান বা আমেরিকার যে যুদ্ধটা হচ্ছে, এখন নিশ্চয়ই ওই দেশগুলা কি করবে, তারা অধিক মুনাফা লাভের জন্য তারা সুযোগ গ্রহণ করবে। ঠিক তেমনি ভবিষ্যতেও যদি এরকম কিছু হয়, তাহলে বাংলাদেশের এনার্জি খাতকে টার্নময়েল করে দেওয়া বা একেবারে অস্থির করে তোলা অন্য একটি দেশের পক্ষে সেটা খুব যে কঠিন হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর আমাদের যে, আমি যে জন্য বললাম যে রাজনীতিটাকে তারা কন্ট্রোল করতে চাচ্ছে, আমাদের এনার্জি সিকিউরিটি যদি আমরা আমাদের নিজেদের কন্ট্রোলে না রাখতে পারি, তাহলে রাজনীতিকে তারা কন্ট্রোল করবে। এবং পার্টিকুলারলি আমাদেরকে আরও যে বিষয়টা সতর্ক হতে হবে, এখন পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন সেখানেও বিজেপি জয়লাভ করেছে, এবং ভারত এখন আপনারা বলতে পারেন যে মোরলেস এক ধরনের একদলীয় শাসন ব্যবস্থার দিকেই যাচ্ছে। কংগ্রেসের যে মানে ছিন্ন ভিন্ন অবস্থা, সত্য কথা বলতে ভারতে এখন আর কোনো বিরোধী দল নেই বললেই চলে। মূলত পুরো দেশই এখন হিন্দু মৌলবাদী বিজেপিদের নিয়ন্ত্রণে, এবং এই পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি অতিমাত্রায়, বিশেষ করে ইমার্জেন্সি যেগুলো সাপ্লাই প্রয়োজন আমাদের, ওগুলোর জন্য যদি আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি, তারা যে কোনো মুহূর্তে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি, তেলের পরিস্থিতি নিয়ে দেশকে পুরো অস্থির করে তুলতে পারবে। আর সেই কারণে আমরা এই মোদির, বিশেষ করে তার যে নতুন করে পশ্চিম বাংলায়
তাদের যে শাসন ব্যবস্থা, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ওইখানে যে সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে। আজকে আমি দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে নাগরিকত্বের ইস্যুটা বাংলাদেশ যেন দ্রুত বেগে সমাধান করে। তার মানে এতদিন তারা হয়তো অপেক্ষায় ছিল বাংলাকে দখলের জন্য এই পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে যখন তাদের বিজেপি জয়লাভই করে বসলো, তখন তারা পশ্চিমবঙ্গে তাদের বাসায় যে মানে বহিরাগত গিয়ে ওইখানে যে অনুপ্রবেশ করেছে, তারা তাদের মতো করে যে নাগরিকত্ব আইন তৈরি করেছে, সেই নাগরিকত্ব আইন তৈরি করে তারা কিন্তু অনেকের নাগরিকত্ব বাতিল করছে, অনেককে ডিটেনশন সেন্টারে নিয়ে রাখছে, এবং দিনের পর দিন অনেকে কিন্তু ডিটেনশন সেন্টারে আছে। সেই মানুষগুলোকে তারা চাইবে বাংলাদেশে পুশব্যাক করতে, এবং এতে করে ভারতের সাথে বাংলাদেশের ভবিষ্যতের যে পররাষ্ট্রনীতি, এটা যে খুব সুখকর হবে না, তার কয়েকটা উপকরণ কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। আর সে কারণে যখন পররাষ্ট্রনীতির তিক্ততা দেখা দেবে, যখন তাদের মতো করে কথা শুনবে না বাংলাদেশ, তখনই তারা কি করবে, তাদের হাতে যে ট্রাম্প কার্ডটা আছে, সেই যে তেল শোধনাগারের যে ব্যাপারটা আমি বললাম, যে তেল পরিশোধনের ব্যাপারটা, এইটা নিয়ে তারা কিন্তু তখন এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আর সে কারণেই আমি মনে করি সরকারের উচিত হবে এই মুহূর্তে, ইয়েস, খুব স্বল্প মেয়াদে হয়তো বা সেটা তারা করতে পারে, কিন্তু সরকারকে দীর্ঘমেয়াদে একটি বড় আকারে তৈল শোধনাগারের চিন্তা করতে হবে, যেটা দিয়ে এখন 10-12% হচ্ছে, এটা যদি অ্যাটলিস্ট 50%ও করা যায়, তাহলে আপদকালীন সময়ে বাংলাদেশে জ্বালানির সমস্যা হবে না, এবং বাংলাদেশ কলকারখানা বা গার্মেন্টসগুলোকে বা বিদ্যুতের নিরবচ্ছিন্ন সাপ্লাই না হলেও প্রয়োজনীয় সাপ্লাইটা রাখা সম্ভব হবে বলে আমরা মনে করি। এ পর্যন্ত।